ইতিহাস কথা কও। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে যদি সত্যি ইতিহাস তার সকল মৌনতাকে পরিত্যাগ করে মুখর হয়ে উঠত, যদি সে সত্যি দিতে পারত অতীতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাক্ষ্য? শতাব্দী প্রাচীন ইতিহাসের পাতা উল্টালেই যদি চর্মচক্ষে ভেসে উঠত অতীতে ঘটে যাওয়া সকল ঘটনার সার সত্য, তাহলে কেমন হতো সেই ক্ষত বিক্ষত রক্তাক্ত ইতিহাসের প্রকৃত রূপ? ক্ষয়ে যাওয়া ইট পাথরের বুকে জমে থাকা কান্নার শব্দ যদি শোনা যেত, তাহলে সেই শব্দে হয়তো আমাদের রাতের ঘুম ছুটে যেত। শতাব্দী প্রাচীন এই জিঞ্জিরা প্রাসাদ সাক্ষ্য বহন করছে কোন মর্মান্তিক ঘটনার? কোন করুণ কাহিনী লুকিয়ে আছে এর গর্ভে? তা জানতে হলে অবশ্যই শুনতে হবে ঐতিহাসিক পটভূমিকায় রচিত উপাসনা রায়ের আজকের গল্প বন্দী। জ্যোৎস্না রাত কি সত্যি সুন্দর? কি জানি, ঘুটঘুটে অন্ধকার রাত যখন কিছুই দেখা যায় না, সে একরকম। কিন্তু মায়াবী আলো গায়ে মেখে দাঁড়িয়ে থাকা কোনো প্রাচীন ঐতিহাসিক ইমারতের ভগ্নাবশেষ ভাবলেই কেমন গাটা ভারী হয়ে ওঠে। মনে হয় যেন এক্ষুনি জীবন্ত হয়ে উঠবে ওই প্রাসাদ, বেঁচে উঠবে ঐতিহাসিক চরিত্রগুলো, ইতিহাস হয়ে উঠবে বর্তমান। যদি সত্যিই এমনটা হয়। রাত প্রায় 12:30। আগাছা বুনো লতা পাতায় জড়ানো ইট কাঠ পাথরের কাঠামোটা কোনো মতে দাঁড়িয়ে আছে। ঠিক নেই, বয়সের ভারে যেন সে ধুঁকছে। সত্যি, বয়স তো আর কম হলো না। পাথরের দেওয়ালে ফাটল, তার ফাঁক দিয়েও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বুনো লতা পাতা। ঝিঁঝি শেয়াল ও রাতচরা পাখির এক টানা কনসার্টের পাশাপাশি হিসির শব্দও শোনা যায়। জায়গাটা যে বিষধর সাপেদেরও বাসস্থান, তাতে আর নতুন কি? রিচার্ড একজন বিদেশি পর্যটক। সে ভারতে এসেছে হিস্টোরিক্যাল প্লেসেস দেখতে। এটা তার নেশা। সে ইতিমধ্যে বেশ কিছু রাজবাড়ি, জমিদার বাড়ি, এমনকি পরিত্যক্ত হাসপাতালও দেখে নিয়েছে। সাথে তার সঙ্গিনী স্টেলা, অসম্ভব সাহসী ও স্টেডি মেয়ে স্টেলা। রিচার্ডের সাথে ছায়ার মতো ঘোরে সে। তারা ইউরোপে ফিরে যাবে কয়েকদিনের মধ্যেই। যাওয়ার আগে এবারের মতো শেষ ইতিহাস দর্শনটা করতে এসেছে। ছাদহীন, না সরু না চওড়া ভাঙাচোরা প্যাসেজটাতে বসল স্টেলা। সর্বত্রই ধ্বংসাবশেষের ইট পাটকেল, লোহা লক্কর ছড়ানো। স্টেলা তাদের সংগ্রহে রাখা কিছু শুকনো খাবার আর ফ্লাস্কের কফি কাগজের কাপে ঢেলে রিচার্ডের উদ্দেশ্যে বলল, রিচ, আমি খাবার রেডি করেছি, এসো খেয়ে নাও। রিচার্ড একটু তফাতে বসে মাথা নামিয়ে কি যেন দেখছিল। চেঁচিয়ে সাড়া দিল, আসছি, তুমি খাওয়া শুরু করো। এই জায়গাটায় আশাস্তক কেমন যেন লাগছে স্টেলার। কই, আগে কোথাও তো কখনো এমন অনুভূতি হয়নি। তবে আজ কি হলো? অন্যমনস্কভাবে স্যান্ডউইচ আর কফি গলৎকরণ করতে লাগলো সে। আজ স্টেলা বেজায় ক্লান্ত। সেই কোন সকালে কলকাতার হোটেলে চেক আউট করে বাংলাদেশের বিমান ধরেছিল তারা। পৌঁছনোর পরে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সন্ধ্যের পর এসে পৌঁছেছে তারা।
এখানে আসার আগে অবধি খুবই উত্তেজিত ছিল স্টেলা, কিন্তু এসে পৌঁছানোর পর থেকে খালি মনে হচ্ছে না এলেই বুঝি ভালো হতো। এত জায়গা তো ঘুরে এলো, এমন কিন্তু কোথাও মনে হয়নি স্টেলার। জায়গাটা কি অভিশপ্ত? হ্যাঁ, অভিশপ্ত তো বটেই। এটিকে একরকম বন্দিশালাই বলা চলে, কারণ পলাশির যুদ্ধের পরে বহু মানুষকে এখানে আটকে রাখা হয়, একরকম হত্যাই করা হয়। স্টেলার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। রিচার্ড এখনো এলো না। স্টেলা আবার গলা ওঠালো, রিচার্ড এসো। এবার এসেছে রিচার্ড। স্টেলা তাকে স্যান্ডউইচের প্লেট এগিয়ে দিয়ে বলল, তুমি খাও, আমি একটু ভিতরে এগিয়ে গিয়ে দেখি কোথাও একটু রেস্ট নেওয়ার জায়গা আছে কি না। রিচার্ড খাওয়া থামিয়ে বলল, স্টেলা, দরকার নেই বেশি ভেতরের দিকে যাওয়ার। একটা রাত কষ্ট করে এখানেই থাকো, ভিতরের দিকে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। স্টেলা একটু থমকালো, তারপর বলল, তুমি কি সত্যি বিষাক্ত কোনো প্রাণীর কথা বলছো রিচার্ড, নাকি অন্য কোনো ভয় পাচ্ছ? রিচার্ড চুপ করে থাকে। স্টেলা ঠিকই বলেছে। রাত বেড়েছে। প্রাসাদের এক ছাদহীন মোটামুটি চওড়া প্যাসেজের একপাশে একটা পুরনো কার্পেট পেতে কোনো ক্রমে শুয়ে আছে স্টেলা, চোখ বুজে। মসকিউটো অয়েল স্প্রে করা সত্ত্বেও মশার আক্রমণ থেকে রক্ষা নেই। কানের কাছে বোঁ বোঁ করে এক টানা গান গেয়ে চলেছে তারা। একটু তফাতে রিচার্ড একটা হেলে পড়া থামের গায়ে আজ শোয়া হয়ে রয়েছে। সে বড় ক্লান্ত। এমন অবস্থাতেও তার দু চোখে ঘুম জড়িয়ে আসছে। এই জিঞ্জিরা প্রাসাদের গর্ভে লুকিয়ে আছে এক বড়ই করুণ কাহিনী। পলাশির যুদ্ধের পর বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসা, মেয়ে উম্মে জহরা, মা আমিনা বেগম, নানা আলীবর্দী খাঁর প্রধান রানী সরফুন্নেসা ও খালা ঘসেটি বেগমকে বন্দি করে রাখা হয় এই জিঞ্জিরা প্রাসাদে। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশেই তাদের মুর্শিদাবাদ থেকে এনে বন্দি করে রাখা হয় এখানে। পরে আবার সেই মিরনের আদেশ মতোই বকর খান মুর্শিদাবাদে ফেরত নিয়ে যাবার নাম করে নৌকায় তোলেন আমেনা বেগম এবং ঘসেটি বেগমকে। কিন্তু আসলে তাদের পরিকল্পনা ছিল অন্য। সেই নৌকা থেকেই আমেনা বেগম ও ঘসেটি বেগমকে বুড়িগঙ্গায় ফেলে হত্যা করা হয়। বাকিরা মোট ৮ বছর বন্দী ছিলেন এখানে। তারপর লর্ড ক্লাইভের নির্দেশে সিরাজউদ্দৌলার স্ত্রী ও মেয়েকে মুর্শিদাবাদে ফেরত নিয়ে যাওয়া হয় ও রাজকোষ থেকে মাসিক যৎসামান্য ভাতা দেওয়া হয়। রিচার্ডের বুক ভেঙে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কি নির্মম ইতিহাস, কি সাংঘাতিক যন্ত্রণা দেয়া হয়েছে তাদের। রিচার্ড একবার দেখে নিল স্টেলার দিকে। স্টেলা কি ঘুমিয়ে পড়েছে? হয়তো বা। রিচার্ড পুনরায় ভাবনার জগতে ডুব দিল। ঐতিহাসিক জায়গায় বসে ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে বেশ লাগে তার। কেমন একটা রোমাঞ্চ বোধ হয়। ঢাকায় অবস্থিত এই জিঞ্জিরা প্রাসাদকে ঘিরে আছে এক অভিশপ্ত করুণ ইতিহাস। রোমাঞ্চবোধের পাশাপাশি বুকটা কেমন ভারী হয়ে আসে। চোখ বুঝল রিচার্ড। বোধহয় একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। আচমকা একটা প্রচণ্ড অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল।
অসম্ভব ভারী লাগছে বুকের ওপরটা, যেন একটা জগদ্দল পাথর চেপে বসেছে। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে রিচার্ডের। চোখ দুটো ভালো করে খোলার চেষ্টা করতে লাগলো রিচার্ড। ঝাপসা ঝাপসা লাগছে কেন? হাত দিয়ে দু চোখ ভালো করে কচলে নিয়ে আবার তাকালো রিচার্ড। দৃষ্টি আপেক্ষিকভাবে স্বচ্ছ লাগলো, কিন্তু অস্বস্তিটা যাচ্ছে না তো। কি অদ্ভুত অসহ্য এক অনুভূতি হচ্ছে সারা শরীর জুড়ে। রিচার্ড কোনো রকমে সোজা হয়ে উঠে বসল। ডাকার চেষ্টা করলো স্টেলাকে, কিন্তু কিন্তু এ কি, গলা দিয়ে স্বর বেরোলো না কেন? রিচার্ড তো শুনতে পেল না নিজের কণ্ঠস্বরই। আবার ডাকার চেষ্টা করলো রিচার্ড, কিন্তু পারল না। উপরন্তু হাঁপিয়ে গেল ভীষণ রকম। তবে চোখে মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছে সে। ওই তো স্টেলা কাত হয়ে শুয়ে রয়েছে, ওর হ্যাটটা খুলে রাখা রয়েছে পাশে। স্টেলার পরনের গাউনের ফ্লেয়ারটা ছড়িয়ে রয়েছে শু খুলে রাখা পায়ের দিকে। হঠাৎ রিচার্ড টের পেল বুকের কষ্টটা যেন একটু একটু করে কমে আসছে, হালকা লাগছে অনেকটা। রিচার্ড কাঁধের ব্যাগটা খুলে জলের বোতল বার করল। ঠক ঠক করে জল খেলো বেশ খানিকটা। অনেকটা স্বাভাবিক লাগছে। আবার থামের গায়ে এলিয়ে পড়ল রিচার্ড। না, ঘুম আর আসছে না তার। নতুন করে আবার ইতিহাসের পাতার মধ্যে ডুবে গেল সে। সবার থেকে বেশি মর্মান্তিক পরিণতি হয়েছিল আমিনা বেগম আর ঘসিটি বেগমের। ঢাকা থেকে রওনা হয়ে কিছুটা যাওয়ার পরই তাদের ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে মারা হলো। না, রিচার্ড আর ভাববে না, আর ঘাটাঘাটি করবে না বিষয়টাকে নিয়ে। ভোর হতে এখনো ঢের বাকি। আচমকা রিচার্ডের গাটা কেমন ছমছম করে উঠল। আরও অনেকটা সময় এই অভিশাপ চড়ানো প্রাসাদে থাকতে হবে ভেবে ভীষণ অস্বস্তি হতে লাগলো ওর। একবার ভাবলো স্টেলাকে ডেকে নিয়ে বেরিয়ে পড়বে এই জায়গাটা থেকে। এর থেকে সুন্দরবনের বাঘের জঙ্গলকে এই মুহূর্তে ভরসাযোগ্য মনে হচ্ছিল রিচার্ডের। পর মুহূর্তেই ভাবল স্টেলা খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, এখন ডেকে তোলাটা অমানবিক হবে। তাছাড়া রাস্তাঘাটে কত রকমের বিপদ আপদ, ভূতের চেয়ে মানুষ অবশ্যই অনেক বেশি বিপজ্জনক। তাই ভূতের ভয়ে এখন এখান থেকে বেরোনোটা বোকামি হবে। স্টেলা নড়াচড়া করছে ওদিকে। ঘুম ভেঙে গেল কি ওর? রিচার্ড তাকালো। হঠাৎ চমকে উঠেছে সে। কেমন একটা শব্দ আসছে না? কীরকম একটা অদ্ভুত শব্দ আসছে। কারা যেন গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে আর কী সব বলছে। রিচার্ড কান খাড়া করল। হ্যাঁ, ঠিকই শুনেছে সে। খুব কষ্ট, যন্ত্রণা মেশানো মর্মভেদী আকুল কান্নার শব্দ। রিচার্ড স্টেলাকে ডাকল। স্টেলা, ওঠো! স্টেলা, ওঠো! শব্দটা স্পষ্ট হচ্ছে, কান্নার আওয়াজ বাড়ছে। রিচার্ড আবার ঘুমন্ত স্টেলার দিকে তাকালো, আর তাকাতেই ওর হৃৎপিণ্ড যেন শরীর ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। হে কি, কোথায় স্টেলা? তার বদলে সেখানে বসে আছে ফুল হাতা চোস্ত ব্লাউজ গায়ে, পা অবধি ঘের দেওয়া লেহেঙ্গা ধরনের কোনো পোশাক পরিহিতা, মাথা মুখ ঘোমটা দিয়ে ঢাকা একজন। না না, একজন নয়, দুজন মহিলা। দুজনের মুখই ওড়না দিয়ে ঢাকা। তবে জ্যোৎস্নার আলোয় চোখের কাছটা যতটুকু দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে কুঁচকানো চামড়া দুজনেরই। ওরা যুবতী নন, প্রৌঢ়া কিংবা বৃদ্ধা। এক টানা গোঙানির মতো কান্নার শব্দটাও যেন
ওই দিক থেকেই আসছে। কিন্তু স্টেলার জায়গায় এরা কারা? আর সামান্য তফাতে বসে থাকলেও রিচার্ডের মনে হচ্ছে যে ওরা যেন রিচার্ডের থেকে কত সহস্র যোজন দূরে। হাজার চেষ্টা করলেও রিচার্ড তাদের ছুঁতে পারবে না। এরা কারা? কখনই বা এলো এখানে? রিচার্ড চিৎকার করে উঠল। স্টেলা, স্টেলা, কোথায় তুমি? কোনো উত্তর নেই। কোথায় গেল স্টেলা? ভীষণ অসহায় বোধ করতে লাগলো রিচার্ড। এদিক ওদিক তাকিয়ে স্টেলাকে খুঁজতে থাকলো সে। এভাবেই এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পায় মহিলা দুজনও সেখানে নেই, আর ঠিক আগের মতোই সেখানে শুয়ে আছে স্টেলা। রিচার্ড আর দেরি করলো না, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। স্টেলা, ওঠো, তুমি ঠিক আছো তো? স্টেলা। ঘুম জড়ানো চোখে স্টেলা বলল, কি হলো রিচার্ড তোমার? কই, আমার তো কিছু হয়নি। আমার মনে হচ্ছে তুমি বরং অত্যন্ত ভয় পেয়েছ। রিচার্ড বলতে গিয়েও কিছু বলল না স্টেলাকে। যদি ভয় পায়। সামলে নিয়ে রিচার্ড বলল, না, ও কিছু না। বোধহয় আমি দুঃস্বপ্ন দেখছি। ও কোনো ব্যাপারই নয়। তুমি ঘুমিয়ে পড়ো, আর একটু পরে ভোর হয়ে যাবে। ঠিক তখনই আবার ভেসে এলো সেই কান্না। কারা যেন সুর তুলে এক টানা কেঁদে যাচ্ছে। চমকে উঠেছে রিচার্ড। স্টেলাও শুনেছে এবার। স্টেলা আঁকড়ে ধরল রিচার্ডকে। রিচ, এখানে আসা বোধহয় আমাদের উচিত হয়নি, জানো? রিচার্ডের গলাও শুকিয়ে গেছে। তবু জোর করে সাহস সঞ্চয় করে স্টেলাকেও সে সাহস জোগানোর মরিয়া চেষ্টা করতে লাগলো। কেন স্টেলা? তুমি এমন কথা কেন বললে স্টেলা? স্টেলা ঢোক গিলল। কোনো ক্রমে বলল, রিচ, আমরা অনেক জায়গায় ঘুরেছি তো বলো, কিন্তু এমন জায়গা যেখানে দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়েছিল কিছু অসহায় মানুষকে, তাদের অতৃপ্ত আত্মা। না না রিচ, চলো আমরা বেরিয়ে পড়ি, চলে যাই এখান থেকে। রিচার্ড সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, দু বোকা মেয়ে, তাদের কেউই মারা যাননি এখানে। তাদের প্রত্যেককে এখান থেকে নিয়ে যাওয়া হয়। যদিও কিছুক্ষণ আগেই রিচার্ড যা দেখেছে তাতে তার অন্তরাত্মাও প্রায় খাঁচা ছাড়ার জোগাড় হয়েই রয়েছে, তবু স্টেলাকে এসব বললে আর দেখতে হবে না। আচমকা বিদ্যুৎপৃষ্ট হলো রিচার্ড। সে তো সমস্তই জানে, তাহলে অকারণে হাতড়াচ্ছে কেন? সে তো জানে যে বন্দিনীদের মধ্যে বেগম লুৎফুন্নেসা আর উম্মে জহরাকে পরবর্তীকালে মুর্শিদাবাদে নিয়ে গেলেও আমিনা বেগম ও ঘসিটি বেগমকে বুড়ি গঙ্গায় ডুবিয়ে মারা হয় অত্যন্ত নির্মমভাবে। রিচার্ড একরকম টেনেই তুলল স্টেলাকে। স্টেলার কথাই ঠিক, আর এখানে এক মুহূর্তও নয়। সে কাদের ছায়া দেখল এক্ষুনি? কাদের কান্নার শব্দ শুনতে পাচ্ছিল এতক্ষণ ধরে? সেই কান্নার সাথে মিশেছিল মুক্তি ভিক্ষার কাতর আরতি। রিচার্ড বলল, স্টেলা, স্টেলা, তুমি ঠিকই বলেছ। এক্ষুনি বেরিয়ে চলো এখান থেকে। এখানকার পরিস্থিতি একদম ভালো থাকছে না আমা। স্টেলা সব গোছ গাছ করে ব্যাগ কাঁধে উঠে দাঁড়ালো। রিচার্ড তো পা বাড়িয়েই ছিল বেরোনোর জন্য। বাইরে এসে দাঁড়ালো দুজনে। তারপর হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে স্টেলা বলল, আচ্ছা রিচ, আমরা কি সত্যি ওই বন্দিনীদের কান্না শুনেছিলাম গো? রিচার্ড চুপ করে রইল। স্টেলা আবার বলল, আমার মনে হয় রিচার্ড, প্রৌঢ় মানুষ দুটির বিদেহী আত্মা আবার এখানেই ফিরে এসেছে। কারণ ওরা তো শেষ অবধি ভেবেছিলেন যে ওদের মুক্ত করা হচ্ছে, কিন্তু শেষমেশ দেখা গেল ওইটা ছিল একটা মস্ত বড় ফাঁদ। রিচার্ড বলল, হ্যাঁ স্টেলা, তুমি ঠিকই বলেছ। যাকে তাড়াতাড়ি পা চালাও। কথা শেষ হবার আগেই চমকে উঠেছে রিচার্ড আর স্টেলা। আবার ভেসে আসছে সেই কান্না, সেই করুণ আরতি। আতঙ্কে রিচার্ডকে আঁকড়ে ধরল স্টেলা। কি ব্যাপার বলো তো রিচ?
খাবার শব্দটা শোনা গেল মনে হলো। রিচার্ড পুনরায় সাহস সঞ্চয় করে বলল, আমার মনে হয় স্টেলা আমরা ভুল শুনছি, ভয়ে আতঙ্কে এমনটা মনে হচ্ছে আমাদের। স্টেলা ছটফট করে উঠল। ভুল শুনবো? এত ভুল শুনবো? রিচার্ডও বুঝতে পারছিল না কি হচ্ছে। আর কোনো কথা বলল না সে। স্টেলাকে শুধু বলল, তাড়াতাড়ি পা চালাও। ওরা টুকটাক কথা বলতে বলতে এগোতে লাগলো। এখনো ভোরের আলো ফোটেনি, এখনো অনেকক্ষণ হাঁটতে হবে। ভোরের আলো ফুটছে সবে আস্তে আস্তে। মনে হচ্ছে একটু আগেও তাদের সাথে যা হচ্ছিল, তারা যা শুনছিল, সবটাই বুঝি দুঃস্বপ্ন। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই বুঝল সবটা কেমন যেন নতুন করে গুলিয়ে যাচ্ছে। রিচার্ড আর স্টেলা জানতো না তারা কোথায় গিয়ে পড়েছে। তারা ভেবেছিল আবার তারা গন্তব্যে ফিরে যাওয়ার উড়ানে চেপে বসে নিজেদের জায়গায় ফিরে যেতে পারবে। ঠিক তখনই স্টেলা প্রচণ্ড চমকে উঠে বলল, এ কি রিচার্ড, উই আর ব্যাক টু প্যাভিলিয়ন। রিচার্ডও বুঝেছে ব্যাপারটা। তারা এত দূর হেঁটেছে ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল তারা ঠিক ওই প্রাসাদের মধ্যেই দাঁড়িয়ে আছে। রিচার্ডের দেহ কাঁপতে শুরু করেছে। কোনো মতে বলল, স্টেলা আমরা পথ ভুল করে ফেলেছি, চলো চলো শীঘ্রই চলো। ওরা আবার হাঁটতে লাগলো প্রাণপণে। কিন্তু কই, প্রাসাদ থেকে তো বেরোতে পারছে না। ঘুরে ফিরে সেই ঠিক প্রাসাদেই আবার ফিরে আসছে। কি করে? সারাদিন ধরে অন্তত 100বার চেষ্টা করেও রিচার্ড আর স্টেলা বেরোতে পারল না জিঞ্জিরা প্রাসাদ থেকে। দিন ফুরিয়ে এসেছে। স্টেলা আর রিচার্ড নির্বাকভাবে বসে রয়েছে জিঞ্জিরা প্রাসাদের ধুলো মাখা মেঝেতে। হাউ হাউ করে কেঁদে ফেলল স্টেলা। রিচ, এই আমাদের কি হলো রিচ? আমরা বেরোতে পারছি না কেন? উত্তর কি চায় রিচার্ডও জানে। সে তখন অন্য ভাবনায় মত্ত। ক্রমে ফুরিয়ে আসবে খাবার দাবার আর জল, তারপর তারা কি করবে? স্টেলা এবার চিৎকার করে উঠল, রিচ, তুমি শুনছো আমার কথা? রিচার্ড ঘাড় ঘোরালো সেদিকে। কোনো রকমে বলল, আর কি শোনার আছে স্টেলা, আমাদের যে আর কিচ্ছু করার নেই গো। স্টেলা উদ্ভ্রান্তের মতো বলল, তাহলে আমরা কি করব রিচার্ড? কেন আমাদের এমন পরিণতি হলো বলো তো? কেন কেন কেন? রিচার্ড বলল, এ তো অতি সহজ উত্তর স্টেলা, এই প্রাসাদ থেকে তো কেউ বেরোতে পারবে না গো, এই যে বন্দিশালা। রিচার্ড আর স্টেলা দুজনেই বুঝতে পারছে তারা আর গন্তব্যে ফিরতে পারবে না। তারাও এই প্রাসাদে চিরকালের মতো বন্দী হয়ে গেছে এক অলৌকিক জাদু শক্তিতে। কিন্তু তবু চেষ্টা করতে লাগলো তারা, আবারও চেষ্টা করতে লাগলো মুক্ত হবার। কিন্তু পারল না বেরোতে, আর পারল না ফিরে যেতে। যেমন বহু বছর আগে ফিরতে পারেনি তারা, তেমনভাবেই বন্দী হয়ে থাকবে তারাও। শেষ হলো উপাসনা রায়ের কলমে আমাদের আজকের গল্প বন্দি। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিতে একটি লাইক দেবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। শুভরাত্রি।